আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের অনুষ্ঠানে। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন এবং তাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক একরামুল হক সায়েম, কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর এটিএন বাংলা ও সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। পরবর্তী বিচারক সাংবাদিক মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক ল রিপোর্টার্স ফোরাম ও বিশেষ প্রতিনিধি ডেইলি নিউজ। এরপরে রয়েছেন পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী সম্মানিত বিচারক ডক্টর এস এম মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। বিচারক হিসেবে আরও রয়েছেন সাংবাদিক সাইদুর রহমান, রাজনীতি নির্বাচন কমিশন বিষয়ক সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও সাবেক সভাপতি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান 5, উপস্থাপনা 5, চরণ ও বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলার উপরে 5 নম্বর প্রদান করবেন আজকের সম্মানিত বিচারক মণ্ডলী। আমরা নির্বাচনী অপরাধীর শাস্তি নিশ্চিতকরণ নিয়ে আজকের এই ছায়া সংসদে যাকে সম্মানিত প্রধান অতিথি হিসেবে পেয়েছি, তিনি আমাদের সকলেই পরিচিত মুখ, প্রতিযশা আইনজীবী, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান রয়েছেন আমাদের সাথে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। বিজ্ঞ আইনজীবী বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের বক্তব্য শুনবো একেবারে আয়োজনের সবার শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। শুরু করছি আজকের ছায়া সংসদ। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিচারক সহ সকলের পরিচয় পেয়েছি। আজকের এই ছায়া সংসদ শুরু করতে যাচ্ছি। আমরা আগে জানিয়েছি যে আজকে যে প্রস্তাবিত বিষয় সেটি হচ্ছে অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য হবে। এই অবস্থায় আমি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা ফাতেমাতুজ জোহরাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। জঞ্জাল আর আবর্জনায় ভরে গেছে এই সমাজ, এই জঞ্জাল উপড়াতে হবে আজ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকের এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে সেটি হলো অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণ করা যাবে। সরাসরি সংজ্ঞায়নে চলে যাচ্ছি মাননীয় স্পিকার। আমরা অতীতের নির্বাচনী অপরাধী বলতে বিগত 15 বছরে জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুতা স্বচ্ছতা বজায় রাখতে যারা বাধাগ্রস্ত করেছে সেই স্বৈরাচারী সরকার থেকে তার হাতের কাঠের পুতুল প্রশাসন থেকে শুরু করে সেই ছাত্রলীগ, হেলমেট লীগ এবং নির্বাচন কমিশন অবধি বোঝাচ্ছি মাননীয় স্পিকার। শাস্তি বলতে আমরা বোঝাচ্ছি আসল যত দ্রুত সম্ভব করে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের প্রচলিত আইনের দ্বারা ও দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করা। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ নির্বাচন বলতে আমরা বোঝাচ্ছি যে নির্বাচন অপরাধীদের শাস্তি প্রদানের মাধ্যমে যাতে জনগণের মনে আস্থা ফিরে আসে তখন এটি একটি গ্রহণযোগ্য এবং নির্বাচনটি সুষ্ঠু মনে করা হবে। মাননীয় স্পিকার, দেখুন, যখন একটি ফ্যাসিস্ট ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকে তখন নির্বাচন আর কোনো অধিকার নয় বরং একটি প্রহসনে পরিণত হয়। ভোটের বাক্সে মানুষের আস্থা চুরি হয়, রাতের অন্ধকারে পূর্ণ হয় সেই বাক্স। তখন এটি কেবলই মানুষের ক্ষমতার লোভের প্রতিচ্ছবি তুলে ধরে। মাননীয় স্পিকার, গণতন্ত্র তখন কেবলমাত্র একটি অলংকার হিসেবেই রয়ে যায়, তা কোনো কাজেই আসে না মাননীয় স্পিকার। তখন জনগণের মতামতকারীরা দেখা যায় যে তারা ছিনতাইকারী হিসেবে কাজ করছে। মাননীয় স্পিকার, দেখুন, একটি সরকার যখন ক্ষমতায় আসে তখন তার একটি ম্যান্ডেট নিয়ে আসে, জনগণকে তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। কিন্তু আমরা কি দেখেছি বিগত 15 বছরে 3টি নির্বাচনে যাকে নির্বাচন বলে নির্বাচন শব্দটাকে অবমাননা করা হবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি দিনের ভোট রাতে তারা সেরে ফেলেছে। মাননীয় স্পিকার, তখন তারা দিনের বেলা দাবি করেছে এটি জনগণের ভালোবাসা। এমন ভালোবাসা দেখে তো আমাদের সকলেরই তখন মনে হয়েছিল যেন মাননীয় স্পিকার যে তারা ভালোবাসে এতই মত্ত যে দিনের জন্য অপেক্ষা করেনি, রাতেই ভোট সেরে ফেলেছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, যখন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব প্রথম দায়িত্ব পান তখন তিনি বলেছিলেন যে জনগণের স্বার্থ রক্ষা করা আমার ফার্স্ট এবং ফরমোস্ট দায়িত্ব। সেক্ষেত্রে আমরাও আজকে জনগণের স্বার্থ রক্ষা এবং অধিকার রক্ষার জন্য মাননীয় স্পিকার এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা
আমরা কি চাচ্ছি একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন। এবং গ্রহণযোগ্য নির্বাচন বলতে আমরা কি বুঝি? গ্রহণযোগ্য নির্বাচন বলতে আমরা সেটাকেই বুঝি যেটা স্বচ্ছতা, সুষ্ঠুতা এবং নির্বাচনে অংশগ্রহণকারী ভোটদের এবং ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটি পর্যবেক্ষণ তদারকির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন। কিন্তু আমরা দেখেছি যে মাননীয় স্পিকার বিরোধী দলকে, বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী দলের যারা নেতা রয়েছে তাদেরকে কোনো অংশগ্রহণই করতে দেয়নি। তারা হয়তো বয়কট করেছে, আর নয় মিথ্যা মামলার দ্বারা তাদের জেলে আটক করে রাখা হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার আমরা দেখেছি তারা এই ধরনের দুঃসাহসিকতা করতে পেরেছে একমাত্র আইনের সুস্পষ্ট বাস্তবায়নের অভাবী মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে যে বাংলাদেশের যে দণ্ডবিধির 171 ধারায় নির্বাচন সংক্রান্ত অপরাধ এবং শাস্তির বিধান রয়েছে সেগুলো যদি অ্যাপ্লাই করা হতো তাহলে এই ফ্যাসিস্ট সরকার কখনো এই ধরনের অন্যায় পুনরাবৃত্তি করার কখনোই সাহস পেত না। এটি প্রমাণ করে যে আমরা বীজ যেমন রোপণ করেছি আমরা ফলও তেমন পাবো। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বদরুদ্দিন ওমর তার একটি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে 2014 সালে আমরা দেখেছি, 2014 সালের কথা আমরা ভুলিনি, যে 153 জন নির্বাচনের আগেই সিলেক্ট হয়ে গিয়েছিল। 2018 সালে এসটি ইমাম প্রধানমন্ত্রীর অফিসের মিটিংয়ে সবাইকে ডেকে জিজ্ঞেস করেছিলেন নির্বাচন হলে আওয়ামী লীগ কয়টা সিট পাবে, তখন তারা বলে 30টার বেশি নয়। তখন তিনি প্রশ্ন করেন তাহলে 250টি সিট পেতে কী করণীয়, তখন বাকিটা ইতিহাস আমরা সকলেই জানি। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, এই আইন যদি বাস্তবায়ন না হয় তা কেবল ফাটা ঢোলের বাজানোর নামান্তর। মাননীয় স্পিকার, বীজ যেমন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আমরা নিয়ে এসেছি আমরা তাদের একটি ম্যান্ডেট দিয়েছি, তারা একটি সংস্কার করবে। সংস্কার মানে কি মাননীয় স্পিকার? সংস্কার মানে হলো ইতিবাচক পরিবর্তন। এই ইতিবাচক পরিবর্তন কখন হবে? যখন জনগণ এর এই সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন তিনি আনয়ন করবে। এই আনয়নের জন্য নির্বাচনী অপরাধীদের শাস্তি প্রয়োগ করা অবশ্যই জরুরি। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই জনগণকে জানিয়ে দিতে চাই যে জুলাইয়ের অভ্যুত্থানে যাদের রক্ত দিয়েছে তা আমরা কখনোই বৃথা যেতে দিব না, এবং এই বাংলার মাটিতে নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা আর কখনোই সহ্য করা হবে না। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী ফাতেমাতুজ জোহরাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ফারিয়া ইয়াসমিন আখিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজ সরকারি দল শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে চাচ্ছে। এখন তারা কাদের শাস্তি নিশ্চিত করতে চাচ্ছে? যাদের শাস্তি নিশ্চিত করতে চাচ্ছে তারাই কিন্তু মাননীয় স্পিকার আজকে দেশের বাইরে অবস্থান করছে। মাননীয় স্পিকার, বিগত নির্বাচনগুলোতে যারা সত্যিকার অর্থেই অপরাধ সংগঠিত করেছিল সেই রাঘব বোয়ালগুলো মাননীয় স্পিকার এই মুহূর্তে দেশের বাইরে। তাহলে আজকে আমরা কাদের শাস্তির মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচনকে গ্রহণ করতে চাইছেন সেটার প্রশ্নের দাবি রাখে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে উত্থাপিত প্রস্তাবটি ছিল অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এই প্রস্তাবের বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা জানি কোনো অপরাধী অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব আদালতের। আর শাস্তি নিশ্চিতকরণ প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একটি সময় সাপেক্ষ বিষয়। বাংলাদেশে মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত বাংলাদেশে 40 লাখেরও বেশি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। 2018 সালে নির্বাচনী মামলাগুলো মাননীয় স্পিকার এখনো পর্যন্ত শেষ হয়নি। মামলাগুলোর যে এই যে দীর্ঘসূত্রিতা, সেখান থেকে শাস্তির কথা বলে আপনারা শুধুমাত্র মামলার সংখ্যাকেই বাড়াতে পারবেন। মাননীয় স্পিকার, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে একটি সামগ্রিক ও সমন্বয় কৌশল অবলম্বন করতে হবে। নির্বাচন প্রক্রিয়াটিই হলো একটি সমন্বিত প্রক্রিয়া। এই সম্মিলিত প্রক্রিয়াকে আপনারা একটি জায়গা থেকে কিভাবে ব্যাখ্যা করছেন তা আজকে আমাদের বোধগম্য নয়। মাননীয় স্পিকার, বিগত সময়ে নির্বাচনী অপরাধীরা নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে সমস্ত অপরাধগুলো করে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতাকে হারিয়ে ফেলেছে, ঠিক সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে মাননীয় স্পিকার, সেই জন্য নির্বাচন কমিশনকে প্রভাবমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন হবে স্বাধীন এবং সকল প্রকার প্রভাবমুক্ত। মাননীয় স্পিকার, একটা নির্বাচন তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন প্রাতিষ্ঠানিক সংস্করণ নিশ্চিত করা হবে মাননীয় স্পিকার। অর্থাৎ নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের অধীনে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সকলের সম্মিলিত সংস্কার প্রয়োজন নিশ্চিত করতে হবে। শুধুমাত্র অপরাধীদের শাস্তি দিলেই ভোট জালিয়াতি বা অনিয়ম আপনারা বন্ধ করতে পারবেন না। নির্বাচন কমিশন যতক্ষণ না পর্যন্ত দলীয় প্রভাবমুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগামী নির্বাচন কখনোই গ্রহণযোগ্য করা সম্ভব নয়। নির্বাচনকালে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সদিচ্ছার বহিঃপ্রকাশ থাকতে হবে। অর্থাৎ অযোগ্য প্রার্থীদের মনোনয়ন পত্র দেওয়া যাবে না এবং মনোনয়ন বাণিজ্যটাকে বাতিল করতে হবে। মাননীয় স্পিকার, ভোটাররা যাতে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ
করতে পারে সেটির নিশ্চয়তা থাকতে হবে। ভোটারদের নগদ অর্থ দেওয়া বন্ধ করতে হবে, অর্থাৎ মাননীয় স্পিকার ঘড়ি মার্কায় ভোট দিলে 100 টাকা, ঘোড়া মার্কায় ভোট দিলে 200 টাকা, এই সমস্ত ভোট বাণিজ্যগুলো মাননীয় স্পিকার বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য ভোটারদের কাছে থাকতে হবে, যাতে করে ভোটাররা বুঝতে পারে যে সে কাকে ভোট দিচ্ছে, সেটি নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, প্রশাসন ও গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং ত্রুটিপূর্ণ আইনের পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, যখন এই বিষয়গুলো নিশ্চিত হবে কেবল তখনই বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে গ্রহণ করতে পারবে। সময়ের কথা বিবেচনা করে আজকের এই ছায়া সংসদের মতো অনুষ্ঠানে আমার প্রতিপক্ষ দল তাদের উত্থাপিত প্রস্তাবের অযৌক্তিকতা অনুধাবন করবেন বলে আশা করছি। তাই মাননীয় স্পিকার, আজকের এই উত্থাপিত প্রস্তাবটি যাতে আজকের এই মহান সংসদে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ সবাই। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের ছায়ামন্ত্রী তানভীর আহমেদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের তো সর্বাঙ্গে ব্যথা, হাত দিব কোথা। উনি বললেন দেশের বাইরে যেই অপরাধীরা রয়েছে তাদের বিচার কিভাবে আমরা করবো। মাননীয় স্পিকার, তারা দেশের বাইরে রয়েছে, তার মানে তারা দুনিয়ার বাইরে চলে যায়নি যে তাদের বিচার করা যাবে না। তারা কি ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনাও সম্ভব, তাদেরকে বিচার করাও সম্ভব। মাননীয় স্পিকার, উনি বললেন যে বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। মাননীয় স্পিকার, আমাদের মনে রাখতে হবে জাস্টিস ডিলেড তো জাস্টিস ডিনাইড। মাননীয় স্পিকার, যখন আমরা এটিকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বলে একটি কঠিন জিনিস হিসেবে দাঁড় করাচ্ছি তখন আমরা নিজেরাই বিচারকে একটি অসম্ভব বস্তু হিসেবে তুলে ধরছি। মাননীয় স্পিকার, উনি বললেন যে নির্বাচন একটি সমন্বিত প্রক্রিয়া, এখানে সকল অপরাধীদের বিচার করে সেই সমন্বিত প্রক্রিয়া শুদ্ধতাই আমরা চাচ্ছি। মাননীয় স্পিকার, উনি বললেন মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের বুঝতে হবে অপরাধ বলতে আমরা কি বুঝছি। মনোনয়ন বাণিজ্য নিজেই তো একটি অপরাধ। মাননীয় স্পিকার, সেটার বিচারও আমরা দাবি করছি, সেটার বিচারও নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলি তখন আমার একটি ঘটনা মনে পড়ে যায়। আমার এলাকার এক রহিম চাচা নির্বাচনের দিয়ে আমাকে এসে বলছেন, বাবা নির্বাচনে তো ভোট দিতে গেছিলাম, ভোট দিতে পারিনি, আমার ভোট নাকি আগের রাতেই দেওয়া হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, ওনার আফসোস ভোট দিতে পারেনি ওটা না, ওনার আফসোস হচ্ছে ওনার মৃত বাবা, সেও নাকি এসে ভোট দিয়ে গেছে কিন্তু ওনার সাথে দেখা করেনি। মাননীয় স্পিকার, স্বৈরাচারের আমলে আমরা বিগত 15 বছরের 3টি ইলেকশনে আমরা যেতে দেখেছি 14, 18 এবং 24 নির্বাচনের ন্যূনতম ক্রেডিবিলিটি ছিল না, জনগণকে ভোটাধিকার হরণ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাদ করে নির্বাচনকে একটি নির্বাচন কমিশনকে নখদন্তহীন বাক হিসেবে পরিণত করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা এই অপরাধীদের বিচার নিশ্চিত করতে পারি তবে দুটো একই জিনিস হবে। মাননীয় স্পিকার, মানুষ অপরাধ থেকে বিরত থাকে দুটি জিনিসের কারণে, তার সততা, নৈতিকতা এবং সচ্চরিত্র, অথবা বিচারের মুখোমুখি হবার ভয়। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে একটি কালচার ডেভেলপ হয়ে গেছে, আমাদের যে যাই অপরাধ করুক না কেন তাকে কখনোই বিচারের মুখোমুখি হতে হয় না। মাননীয় স্পিকার, এই আত্মবিশ্বাস থেকে অপরাধীরা বারবার অপরাধ করার সুযোগ পায়। আজকে আমরা যদি বিচার নিশ্চিত করতে পারি, এর ফলে পরবর্তীতে যারা নির্বাচন সংক্রান্ত কাজে সেই আসনে বসবে তাদেরকে আগাম সতর্কবার্তা আমরা দিতে পারবো। মাননীয় স্পিকার, উনি বললেন যে ভোটের বিনিময়ে টাকা। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের জন্য কিন্তু শুধুমাত্র যে টাকা দেবে তাকে না, ভোটারকেও শাস্তি দেওয়ার অধিকার রাখে। মাননীয় স্পিকার, এটি আমরা নির্বাচনী দণ্ডবিধি 171-এর খ ধারায় স্পষ্টভাবে দেখতে পাই, যেখানে 2 থেকে 7 বছরের কারাদণ্ড অবধি আমরা দিতে পারি। মাননীয় স্পিকার, সেই হিসাবে যখন একটি ভোটার জানবে যে সে যদি তার জাল ভোটটি থেকে 7 বছরের জন্য কারাগারের অন্ধকারে ভোট দিতে পারে, সে অবশ্যই সেই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার স্যার খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমরা যদি নির্বাচনী অপরাধীদের বিচার না করতে পারি তবে এটি অপরাধীদেরকে উৎসাহ প্রদান করা হবে। মাননীয় স্পিকার, উৎসাহ প্রদান করা হবে, অর্থাৎ আমরা যদি বিচার এখন করতে না পারি ভবিষ্যতে যারা আছে তারাও সেম একই ধরনের অপরাধ করার দৃষ্টান্ত দেখাবে। মাননীয় স্পিকার, বিচার হলে মাননীয় স্পিকার এই দৃষ্টান্ত তৈরি হবে। আমরা যদি মিনেসোটা গভর্নমেন্টের থিওরি অফ ডিটারেন্সি দেখি, সেখানে বলা আছে যে পেনাল্টিজ আর not to punish the culprit, but also it's a discourage for people not to doing this type of sin again. মানে আমরা বলতে চাচ্ছি অপরাধের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আমরা শুধু অপরাধীদেরকে শাস্তি দিচ্ছি না, অন্যান্য ব্যক্তিদেরকেও আমরা মেসেজ দিচ্ছি যে তোমরা যদি এই ধরনের কাজ করো তোমাদেরও একসময় বিচারের মুখোমুখি অবশ্যই হতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের বিচার বহির্ভূত হওয়ার কারণে, সকল অপরাধী পার পেয়ে যাওয়ার কারণে আজকে নির্বাচন ব্যবস্থা এতটা প্রশ্নবিদ্ধ হয়েছে। মাননীয় স্পিকার, সুতরাং মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি আমরা যেটি তুলেছি যে নির্বাচন ব্যবস্থায় যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার যদি আমরা করতে পারি, আগামী ভবিষ্যতে যারা আমাদের নির্বাচনগুলো হবে অপরাধমুক্ত, কলুষিত মুক্ত এবং সকল জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সেখানে অধিকার থাকবে। সুতরাং আজকের এই প্রস্তাবটির জন্য যে কোনো মূল্যে সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা মোহাম্মদ নাফিস ফুয়াদকে তার বক্তব্য প্রদান করবার জন্য।
আমাদের আজকের এই ছায়া সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনাটি হলো অতীতে নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যৌক্তিকতার দাবিতে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমার দলের নেতা ইতিমধ্যে দেখিয়ে গেছেন শুধুমাত্র শাস্তি নিশ্চিতকরণ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয় কিসের ভিত্তিতে কিভাবে নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করবেন সেটি স্পষ্ট করতে পারেন নাই। মাননীয় স্পিকার, আমাদের দলনেতা 5টি স্ট্যান্ড পয়েন্ট দেখিয়ে গেছেন এবং তিনি ব্যাখ্যা করে গেছেন রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পর্কে। এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি আস্থা অর্জন এবং গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য করা যায় সে ব্যাপারে। ভোটারদের আস্থা অর্জন। বিগত 3টি নির্বাচনে আমরা ভোটারদের ভোটকেন্দ্র বিমুখ হতে দেখেছি। এই অবস্থান থেকে ভবিষ্যৎ নির্বাচনে ভোটারদেরকে আবারও ভোটকেন্দ্রমুখী করতে যে চ্যালেঞ্জটি নিতে হবে সেই চ্যালেঞ্জটি নিতে আপনারা প্রস্তুত আছেন কিনা? এই চ্যালেঞ্জ মোকাবেলায় যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে রাজনৈতিক দলের আস্থার জায়গাটি ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি ভোটারের দ্বার প্রান্তে গিয়ে আবার সেই আস্থাটি ফিরিয়ে আনার চেষ্টা করা। মাননীয় স্পিকার, এবার আসি গণমাধ্যমের নিরপেক্ষতার প্রসঙ্গে। 18ই আগস্ট এক বিবৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে নিরপেক্ষতা। কিন্তু বিগত সালে কি দেখে এসেছি? সারা দেশে যখন উত্তাল, টিভিতে তখন বাতাবি লেবুর বাম্পার ফলন। আর রণবাজা সেটা না হয় আজকে নাই বাজালাম। এর মাঝেও কিছু বেসরকারি চ্যানেল নিরপেক্ষ ছিল বলেই দিন দুপুরে পুকুর চুরি মানুষের সামনে এসেছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বেশি দূরে নয়, এই বছরেরই 7ই জানুয়ারিতে ঘটে যাওয়া নির্বাচনে জাল ভোটারদের গণমাধ্যমে ক্যামেরায় ধরা পড়ে। ফলে 60টি কেন্দ্রে ভোট বাতিল করতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। সুতরাং গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত করতে পারলে স্বচ্ছতা নিশ্চিত হয়। মাননীয় স্পিকার, ফলে নির্বাচন হয় গ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমাদের প্রতিপক্ষ বন্ধু বলে গেছেন উনি নাকি বিদেশ থেকে এনে আমাদের সরকারি রেজিমকে আবারও বিচারের আওতায় আনবেন। খুবই ভালো কথা, আমরা এর পক্ষে আছি। কিন্তু বিদেশ থেকে এনে তাদের বিচার কার্য চালিয়ে শেষ করতে এবং তাদের বিচার কার্য চালিয়ে তাদের শাস্তি নিশ্চিত করতে যেই দীর্ঘ সময়ের প্রয়োজন, আমাদের হাতে সেই সময় নেই। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমরা আন্দোলন করেছি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, কিন্তু এভাবে নির্বাচন বিলম্ব করলে শহীদদের রক্তের সাথেই বেইমানি করা হবে। মাননীয় স্পিকার, সুতরাং আমি আমার বিপক্ষ বন্ধুকে তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসার আহ্বান করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য কানিজ ফাতেমা ঋতুকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ভোটারবিহীন স্বৈরাশাসক গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে আজকের এই সংসদে আমি স্বাধীনতা 2.0-তে দাঁড়িয়ে দলীয় সাংসদ হিসেবে এটি প্রমাণ করতে চাই যে যারা ভোট ডাকাতি, ভোট চুরি এবং জনগণের ভোটাধিকার হরণ করিয়াছে তাদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা এখন সময়ের দাবি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই সংসদে আজকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বিপক্ষ দলের নেতার সাথে সম্পূর্ণই একমত। আসলেই আমাদের দেশে আদালতে 40 লাখ মামলা ঝুলে আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সঠিক শাস্তি ব্যবস্থা নেই। সঠিক শাস্তি ব্যবস্থা না থাকার কারণেই আমাদের আদালতে 40 লাখ মামলা ঝুলে আছে। যদি সঠিক শাস্তি ব্যবস্থাটা থাকতো আমাদের আদালতে 40 লাখ মামলা আর ঝুলে থাকতো না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয় পরিষ্কার করে দিয়ে গেছেন কিভাবে আমরা বিচার নিশ্চিতের মাধ্যমে খুব সুন্দরভাবে পরবর্তী নির্বাচনটি করতে পারি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। সুতরাং বর্তমান অন্তর্বর্তী সরকার যদি নির্বাচনী অপরাধীদের কর্মীদের সঠিকভাবে শাস্তি প্রদান করে তাহলে রাজনৈতিক প্রভাব তার ক্ষেত্রে কিছুটা বিস্তার করবে না। কিন্তু এমন অবস্থায়, এই অবস্থাতেও যদি আমরা নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে না পারি তাহলে হয়তো গত ভোটগুলোর মতো আমাদের যে গিয়ে শুনতে হবে যে আপনার ভোটটি গতকাল রাতেই দেওয়া হয়ে গেছে। মাননীয় স্পিকার, এটা এই শীতের সকাল
তাহলে আজকে এটা না বললেই নয়, গোসলটা যদি আমার হতো আমার ভোটের মতো, তাহলে হয়তো যে শুনতাম যে গোসলটি আপনার অনেক আগেই হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমার সামনে বসা অ্যাটর্নি জেনারেল স্যার তিনি কিছুদিন আগে একটি কনফারেন্সে বলেন ভোটের অধিকার নিশ্চিত হলে সংবিধানে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক মানবাধিকার সহ প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের নিশ্চিত করা হবে। কিন্তু মাননীয় স্পিকার, নিশ্চিত তখনই হবে যখন আইন সবার জন্য সমান হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা বিগত সময়গুলোতে কি দেখি? 2014, 2018 এবং 2024-এ কি আদৌ নির্বাচনগুলোতে আইন সবার জন্য সমান ছিল? না, আইন তখন সবার জন্য ছিল না। তখন প্রতিটা মানুষের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়ে গেছিল আইন সবার জন্য সমান না। কিন্তু আমাদের পেনাল কোড 1860-এই বলা আছে নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। দেখুন মাননীয় স্পিকার, তাহলে আপনারাই বলেন এখানে কোথায় থাকলো আমাদের গণতন্ত্র এবং কোথায় থাকলো আমাদের সংবিধান, যেখানে আপনারা শাস্তি দিতে চাচ্ছেন না, যেখানে স্বয়ং পেনাল কোডে শাস্তির কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি নির্বাচনী অপরাধীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত ছিল প্রত্যেককে শাস্তির আওতায় আনার কথা বলছি মাননীয় স্পিকার, একদম তৃণমূল থেকে হায়ার স্টেজ পর্যন্ত আমি যদি সবাইকে শাস্তির আওতায় আনতে পারি, তাহলে মাননীয় স্পিকার সে একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটি শক্তিশালী বার্তা পৌঁছাবে। অ্যান্ড এভরিওয়ান উইল নো হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্সেস ইফ দে মেড ইন এ ক্রাইম। মাননীয় স্পিকার, যদি এটি যদি বাস্তবায়িত হয় তখন আমাদের আইন প্রণয়নকারী সংস্থাগুলো আর সাহস পাবে না কোনো একটি ইন্ডিভিজুয়াল দলকে প্রোটেকশন দিয়ে তাদের রাতের ভোট চুরি করা বা এগুলো করানো। এমনকি মাননীয় স্পিকার, সংবাদ মাধ্যমগুলো গত 15 বছরের মতো আর বলতে পারবে না বাতামি লেবুর বাম্পার ফলন। স্পিকার, এখানে আমি একটি ভোট আদায় করার 15 বছরে যদি আমরা এই সংবাদ মাধ্যমগুলোতে দেখতে পাই, এত বছর হলে আমরা সেগুলোই দেখতে পেয়েছি। এবং মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয়, ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের এক মন্ত্রী সেই কিন্তু বলেছিল যে বাংলাদেশ তো আমাদের বেহেস্তখানা। আসলেই বাংলাদেশ তাদের জন্য বেহেস্তখানা। কারণ কি, 15 বছর ধরে যদি রাতের ভোট দিনে এবং দিনের ভোট রাতে দেওয়া হয়, তাদের জন্য বেহেস্তখানা হবে না তো সেটা হবে কি? মাননীয় স্পিকার, আমি যদি একটি নজির দেখাই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটি প্রতিবেদন 2022-এ উল্লেখ করেছে জনগণের আস্থা বাড়ানোর জন্য শাস্তি নিশ্চিত করা অপরিহার্য। অবশ্যই জনগণের আস্থা বাড়ানোর জন্য শাস্তি নিশ্চিত করা অপরিহার্য। আপনারা কি ইতিমধ্যেই বলছেন আস্থার জায়গাটি ফিরিয়ে আনবেন। আস্থার জায়গাটি আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন? আস্থার জায়গাটি বাসায় দাওয়াত দিয়ে আস্থাটি বাড়াবেন? স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই, একটি উদাহরণে আমি বলতে চাই, মাদার অফ ডেমোক্রেসি বলা হয় যুক্তরাষ্ট্রকে। মাদার অফ ডেমোক্রেসি যুক্তরাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, 2020 সালে শুধুমাত্র একটি ভোটারকে প্রভাবিত করার অভিযোগে বেশ কয়েকটি তদন্ত পরিচালিত হয় এবং সেই নির্বাচনে সংক্রান্ত অপরাধীদের শাস্তি দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনি চিন্তা করুন, শুধুমাত্র একজন ভোটারের জন্যই যদি শাস্তি দেওয়া হয় এবং সেই নজির হিসেবে দেখা যায় পরবর্তী তাদের ভোটগুলো কতভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, এই প্রমাণ থাকতেও আপনাদের আর কোন প্রমাণের দরকার হচ্ছে আমি মাননীয় স্পিকার বুঝতে পারছি না। আপনারা যদি ল অফ জাস্টিসের দিকে তাকান, তাহলে ল অফ জাস্টিসে আছে প্রিভেন্টিভ থিওরি। প্রিভেন্টিভ থিওরি মিন্স এখানে বলা হচ্ছে যখন আপনি একটি নির্বাচনী অপরাধীদের শাস্তি দেওয়া দেখবেন, তখন পরবর্তীতে সেই শাস্তি দেওয়া দেখে অপরাধীও আর জেল থেকে বের হয়ে কখনো অপরাধ করবে না এবং পরবর্তী জনগণেরও ভয় পেয়ে সেই অপরাধটা আর করবে না। সুতরাং মাননীয় স্পিকার, ভবিষ্যতে যেন 2014, 2018 এবং 2024 আবার অনাকাঙ্ক্ষিতভাবে ফিরে না আসে, তাই এই বাংলার মাটিতে আমরা চাই নিশ্চিতভাবে অপরাধ কর্মীদের বিচার করতে হবে এবং এই সংসদে এটি যেন প্রস্তাব বাজেট হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আহ্বান জানাচ্ছে আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য ফাহিম আমান সোয়াদকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। আমার মাননীয় বিরোধী সরকার দলীয় সংসদ সদস্য বলে গেলেন 40 লক্ষ মামলা আছে। আমি বলে যেতে চাই মামলা একটি প্রক্রিয়া, আর প্রক্রিয়ার সময় দরকার হয়। আর আপনি যদি সেই 40 লক্ষ মামলাকে কিছু দিনের মধ্যে নিষ্পত্তিকরণের মধ্যে আসতে চান এবং যদি চাপিয়ে দিতে চান যে না 40 লক্ষ মামলা স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি সম্ভব, সেটাকেই আমরা নব্য ফেসিজম বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শাস্তির মধ্য দিয়ে উনি আস্থা নিয়ে আসতে চাইছে। আমি একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমরা আন্দোলন করলাম 2024-এ, আমরা আন্দোলন করলাম সংস্কারের জন্য। কিসের সংস্কার মাননীয় স্পিকার? অনেকদিন ধরে আমাদের নির্বাচন হচ্ছে না, আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পারছি না, তাই আমরা আন্দোলন করেছি যেন আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি, আমাদের নাগরিক অধিকার যেন নিশ্চিত হয়। মাননীয় স্পিকার, 40 লক্ষ মামলা কিংবা 40 লক্ষ নাইবা ধরলাম, নির্বাচনী অপরাধীদের মামলা ধরলাম, সেখান থেকে 4 লক্ষ মাত্র। সেই 4 লক্ষ মামলা নিষ্পত্তি করতে আমার যেই সময়টুকু দরকার, সেই সময়টুকু যদি আমি
নিয়ে থাকি, তবে সেটা 24-এর শহীদদের রক্তের প্রতি আসলে কি অবিচার করা হচ্ছে না? কারণ আমরা তো সংস্কার চেয়েছিলাম, আমরা তো নির্বাচন চেয়েছিলাম, আমরা আমার অধিকার চেয়েছিলাম, আমরা ভোটের অধিকার চেয়েছিলাম। সেই অধিকার কেন বিলম্বিত করা হচ্ছে সেটা প্রশ্ন থাকলো। মাননীয় স্পিকার, যেহেতু আমাদের সেই অধিকার বিলম্বিত হচ্ছে, যেহেতু আমরা ভোট দিতে পারছি না এবং সেটাকে যেহেতু শাস্তির কথা করে বিলম্বিত করা হচ্ছে, সেটাই ফ্যাসিজম নয় কিনা সেই প্রশ্ন রইল। মাননীয় স্পিকার, আমি বলছিলাম যে আমরা ত্রুটিপূর্ণ আইনের পরিবর্তন নিয়ে কথা বলবো। মাননীয় স্পিকার, দেখুন, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এবং যতবার নির্বাচন হয়েছে ততবার এই আদেশ বা এই অ্যামেন্ডমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে। মাননীয় স্পিকার, কেন? কারণ বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে। আমরা কিন্তু 5টি স্ট্যান্ড পয়েন্টের কথা আগেই বলছিলাম। আমরা বলছিলাম যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা, আমরা বলছিলাম রাজনৈতিক সদিচ্ছার কথা, আমরা বলছিলাম ভোটারদের আস্থা অর্জনের কথা, আমরা ত্রুটিপূর্ণ আইনের পরিবর্তনের কথা বলেছি, আমরা গণমাধ্যমের নিরপেক্ষতার কথা বলেছি। আমি এই মুহূর্তে ত্রুটিপূর্ণ আইনের সংস্কার নিয়েই কথা বলছিলাম, আপনারা হয়তো খেয়াল করে শোনেননি, আপনাদের খেয়াল করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর কথা। যতবার নির্বাচন হয়েছে ততবার এই অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হয়েছে, যতবার এই অ্যামেন্ডমেন্ট চেঞ্জ হয়েছে ততবার কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ফায়দা হাসিলের জন্যই কিন্তু এটা করেছে। 2022-এ কিন্তু আমরা দেখতে পাই আইনের আবারও সেই পরিবর্তন, এবং 2022-এ সেই আইনের পরিবর্তনের মাধ্যমে আমরা যেই সমস্যায় ফিরে গিয়েছি তা হচ্ছে এখন নির্বাচন কমিশনে যে কেউ চাইলে ঢুকে পড়তে পারছে, এবং তাতে করে আবারও ওই দলীয় এজেন্ডাই বাস্তবায়িত হচ্ছে। এই মুহূর্তে আমরা সেই আইন চেঞ্জ না করে কিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাইছি। মাননীয় স্পিকার, তারা বলছিলেন মৃত মানুষের ভোট দেওয়ার উৎসবের কথা। মাননীয় স্পিকার, আমরা চাই না এই মৃত মানুষের ভোট দেওয়ার উৎসবের কথা আবারও মনে করে স্বজন হারানোর বেদনা পেতে। আমরা চাই যারা জীবিত তাদের জন্য একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত আয়োজন করতে, এবং সেটাই সংস্কার। গত 3 নির্বাচনে কিন্তু আমরা দেখেছি সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন, এবং সেটা আমার কথা না, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কিন্তু এই কথা বলেছেন, এবং সেটা এই ডিসেম্বর মাসেই এই ডিবেট ফর ডেমোক্রেসির প্ল্যাটফর্মেই। অর্থাৎ নির্বাচন কমিশন যে এই গত 3 নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করলো, সেই নির্বাচন কমিশনকে ঢেলে না সাজিয়ে আপনি কিভাবে নির্বাচনী অপরাধীদের শাস্তি প্রদান করে নির্বাচনকে গ্রহণযোগ্য করবেন দেশের মানুষের কাছে, আমার সেটা প্রশ্ন রয়ে গেল আপনার দিকে। বাংলাদেশের যে বিভিন্ন সোর্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা কিন্তু কিছুদিন আগেই বলেছে নির্বাচনী ব্যয়সীমার বেশি প্রায় 70% মানুষ কিন্তু খরচ করেছে, অর্থাৎ 70% প্রতিনিধি নির্বাচনী ব্যয়সীমার বেশি খরচ করেছে। আচ্ছা, এটা তো আমরা জানতাম, আমরা আরও কিছু তথ্য জানি এবং সেই তথ্যগুলো আমি একটু দিতে চাই। যেমন আমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে কথা বলছিলাম। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তি প্রদান করার অগাধ ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের আছে। তাহলে গত 3 নির্বাচনে এই নির্বাচন কমিশনের যে অগাধ ক্ষমতা, সেই ক্ষমতার প্রয়োগ কেন ঘটল না? অর্থাৎ ক্ষমতার প্রয়োগ কেন ঘটলে না? আপনি বারবার বলেছেন, আপনার প্রথম বক্তা আমাদের বলে গেছেন যে আইনগুলো প্রয়োগ করতে হবে। হ্যাঁ, আমিও তাই বলছি, আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং আইন সংস্কার করে তা করতে হবে। কিন্তু আপনি আইন সংস্কার কিংবা আইনের প্রয়োগ নিশ্চিত না করে কিভাবে শাস্তি নিশ্চিত করতে চান, সেটা কি কোনোভাবেই আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেখুন, যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, যেই ফ্যাসিস্ট সরকার বর্তমানে দেশে নেই, আমরা যেই নির্বাচনী অপরাধের কথা বলছি, অর্থাৎ গত 3 নির্বাচনে আমাদের সাথে যে সব অপরাধ করা হয়েছে, আমাদের যেই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকার এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছে এবং তাদের অনেকেই দেশের বাইরে। সেটা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আমরা মানুষ হিসেবে অবশ্যই চাই নির্বাচনী অপরাধীদের শাস্তি হোক। আপনারা বলছেন অতীত নির্বাচনী অপরাধীদের শাস্তি আপনারা নিশ্চিত করতে চান, এবং সেখানে আপনারা বলছেন গত 15 বছরের কথা। অপরাধ যখনই সংগঠিত হোক না কেন সেটা অপরাধ, সেটা যদি 50 বছর আগেও হয়ে থাকে, সেই অপরাধের শাস্তি আমি আজকে সংসদে বসেও চাইছি। কিন্তু মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে, যেই ফ্যাসিস্ট সরকার এই মুহূর্তে দেশে নেই, তাদের অপরাধের শাস্তি নিয়ে কথা বলে আমি যদি নির্বাচন বিলম্ব করি, তার মানে এক ফ্যাসিস্টের দিকে তাকিয়ে আমি অন্য একটা ফ্যাসিস্ট হিসাবে নিজেকে আবারও রূপান্তরিত করছি। আমি ফ্যাসিস্ট হতে চাই না, আমি জনগণের হতে চাই মাননীয় স্পিকার। আর আমি জনগণের হতে চাই বলেই আমি চাই রাজনৈতিক সদিচ্ছা থাকুক, আমি চাই মানুষের অধিকারের কথা হোক এখানে, আমি চাই আইনগুলোর সংস্কার ঘটুক, এবং এর পাশাপাশি গণমাধ্যমগুলো নিরপেক্ষ থেকে মানুষকে সঠিক তথ্য দিয়ে মানুষকে নির্বাচন পর্যন্ত নিয়ে যাক, যেন আমার কিংবা আমার সরকার দলের মন্ত্রীর রহিম চাচার আক্ষেপ না করতে হয় তার বাবা এসে কেন ভোটটা দিয়ে গেল। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, তাই আজকের এই মহান ছায়া সংসদে অতীত নির্বাচনী অপরাধীদের সেই শাস্তির কথা আমরা বলছি, যেই শাস্তির কথা বলে আমরা বলছি ভবিষ্যৎ নির্বাচনকে আমরা গ্রহণযোগ্য করে তুলব, সে তার একদম বিপক্ষে আমরা অবস্থান করছি এবং বিরোধিতা করছি মাননীয় স্পিকার। কারণ আমরা চাই ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য হোক, কিন্তু সেটা শুধুমাত্র ওই অতীত নির্বাচনী অপরাধীদের শাস্তির মাধ্যমে সম্ভব নয় মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। যুক্তি খণ্ডন পর্বে দুদলের দলনেতা আরও কিছুটা বক্তব্য শুনে নেই। সে কারণেই সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা ফারিয়া ইয়াসমিন আকিকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার। মাননীয় স্পিকার, আমার সরকারি দল আজকে শাস্তির ক্ষেত্রে পেনাল কোডের ডিটারেন্সের উদাহরণ দিয়ে গেলেন। মাননীয় স্পিকার, আমার মনে হয় তারা আইনের ছাত্র হলেও তারা গভর্নমেন্টের যে তিনটা অঙ্গ সংগঠন রয়েছে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং স্বাধীন বিভাগ, সেটা সম্পর্কে অবগত নয়। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের উপর ন্যস্ত থাকে এবং শাস্তি নিশ্চিতকরণ বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। অর্থাৎ মাননীয় স্পিকার, নির্বাহী বিভাগ একটি স্বাধীন বিভাগ এবং বিচার বিভাগও একটি স্বাধীন বিভাগ। এবং বাংলাদেশের 22 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের আলাদাকরণের দায়িত্ব রাষ্ট্র নিশ্চিত করবে। অর্থাৎ মাননীয় স্পিকার, তারা শুধুমাত্র ভুলে যাচ্ছে যে নির্বাচন কমিশন যে নির্বাহী বিভাগের বিষয় এবং বিচার বিভাগ যে শাস্তিকরণ নিশ্চিত করবে, সেটা আজকে মাননীয় স্পিকার প্রতিপক্ষ দল বুঝতে পারছে না। তারা নির্বাহী ও বিচার বিভাগকে একত্রে করে নির্বাচনকে জোর করে গ্রহণযোগ্যতা করাতে চাচ্ছে, যা মাননীয় স্পিকার সংবিধান পরিপন্থী এবং বাংলাদেশ সংবিধানের যে মূল বৈশিষ্ট্য ছিল সেপারেশন অফ পাওয়ার, সেটাকে মাননীয় স্পিকার তারা হরণ করতে চাইছে। সরকারি দল আজকে সংবিধানের ভাষায় বুঝতে পারছে না, তারা নাকি আজকে আসছে আইনের উদাহরণ দিতে। মাননীয় স্পিকার, যেই অপরাধীরা দেশের ভেতরেই থাকুক না কেন, তাদের শাস্তির দাবি করা আর বোকার স্বর্গে বসবাস করা মাননীয় স্পিকার একই কথা। অর্থাৎ যে সকল চুনুপুটিরা দেশের ভেতরেই আছে, শুধুমাত্র তাদেরকে শাস্তির আওতায় এনে নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনা কখনোই সম্ভব নয়। মাননীয় স্পিকার, সেই শাস্তির আশায় বসে থাকলে নির্বাচনের পর নির্বাচন চলে যাবে, সেটি আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। মাননীয় স্পিকার, নির্বাচন মানেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। শুধু তাই নয়, নির্বাচন বলতে প্রতিযোগিতামূলক নির্বাচনও বোঝাতে চাইছি আমরা, যেখানে ভোটাররা অনেক প্রার্থীর মধ্যে থেকে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। মাননীয় স্পিকার, কারণ নির্বাচন মানেই হচ্ছে চয়েস, অর্থাৎ বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ। কিন্তু মাননীয় স্পিকার, বিগত 15 বছরে কিন্তু মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এমনও নাগরিক আছে যাদের বয়স 30 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো অবধি সে একবারও তার বৃদ্ধাঙ্গুলির ছাপ ব্যালট পেপারে বসাতে পারেনি। মাননীয় স্পিকার, আমাদের অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল সংস্কার। বাংলাদেশ যখন সংস্কার হচ্ছে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাই যখন ছিল সংস্কার, সেই সংস্কারের পথে যদি মাননীয় স্পিকার আমরা হাঁটতে চাই, তাহলে শুধুমাত্র আপনারা শাস্তি নিশ্চিত করতে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে পারবেন না। সামনে নির্বাচন, ভোটার নাই, নির্বাচনী আমেজ নাই, স্লোগানের হট্টগোল নাই, কিন্তু তারপরও এক নেতা হাজার হাজার পোস্টার ছাপিয়েছেন। প্রেসের লোক এসে বলল, এত পোস্টার ছাপাইলেন, বিলটা তো এখনো পাইলাম না। নেতা বলল, আর খারাও মিয়া, সংসদে তো যাইতেছি, তখন তো খালি বিলই পাস করবো। মাননীয় স্পিকার, এই যে আমাদের এত বছর ধরে নির্বাচন কমিশনকে ম্যানিপুলেশন করে আমাদের ভোটের অধিকারকে তারা নিয়ন্ত্রিত করে রেখেছে, মাননীয় স্পিকার, আমরা আজকে সেই জায়গাটা থেকে বের হতে চাচ্ছি। তাই মাননীয় স্পিকার, শুধুমাত্র শাস্তি নিশ্চিত করেই আমরা আগামী নির্বাচনকে কখনোই গ্রহণযোগ্য করতে পারবো না। তাই আজকের এই ছায়া সংসদে যাতে উত্থাপিত প্রস্তাবটি কোনোভাবে গৃহীত না হয়, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। এই পর্যায়ে সর্বশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী ফাতেমা জোহরাকে। মাননীয় স্পিকার, আমরা সেই নির্বাচনের কথা বলছি যেখানে আমি দামি নির্বাচন হয়েছে, সেখানে আমি দাঁড়াবো, আমার লোককে দাঁড় করাবো এবং আমরা ভোট দিয়ে আমরাই জয়ী হয়ে যাব। মাননীয় স্পিকার, সেখানে কোনো বিরোধী দলকে আর আমরা সুযোগ প্রদান করবো না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা বলে গেলেন সদিচ্ছার কথা, সময়ের কথা, আস্থা, নিরপেক্ষতা, সংস্কার। হ্যাঁ, আমরাও তো বলছি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এগুলো প্রয়োজন, কিন্তু সদিচ্ছা কি আপনারা ঘরে ঘরে গিয়ে ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করে দেবেন? মাননীয় স্পিকার, কখনোই না। মাননীয় স্পিকার, সদিচ্ছার ক্ষেত্রে আমরা চাই যে শাস্তির মাধ্যমে তাদের মনে একটি ভয়ের সৃষ্টি হবে। শাস্তির মাধ্যমে যখন একটি ভোটার দেখতে পাবে যে তার ভোটের মূল্যায়ন হবে, তখনই মানুষের মনে আস্থা ফিরে আসবে, রাজনৈতিক দলের মনে আস্থা ফিরে আসবে। আর যদি শাস্তি না দেওয়া হয়, বরং
একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন হবে যে হ্যাঁ, এই অপরাধ করে পার পাওয়া যায়, আমরাও করি। ক্ষমতাসীন দল পরবর্তীতে এসে এই পুনরাবৃত্তি করবেন এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না মাননীয় স্পিকার। তাই শাস্তি অবশ্যই প্রয়োজনীয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে তারা 50 বছর আগের শাস্তির কথাও চাচ্ছেন। হ্যাঁ, আমরাও চাচ্ছি 50 বছর আগেরও শাস্তি হোক, কিন্তু মাননীয় স্পিকার গত 15 বছরে যেই পরিমাণ ফ্যাসিস্ট সরকার অপরাধ করে গিয়েছে তা ওই 15 বছরের তুলনায় কিছুই না মাননীয় স্পিকার। তাই এই সংসদে আমরা ওই শাস্তিকে প্রাধান্য দিচ্ছি। তারা সেই শাস্তিকে প্রাধান্য, সেই অপরাধের শাস্তিকে প্রাধান্য না দিয়ে তারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে আশা করছে। তাহলে মাননীয় স্পিকার, মরা গাছে পানি ঢেলে ফুল ফোটানোর গল্প সত্য হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, একটি দেশে যখন তারা বলে গেলেন যে 3টি বিভাগ থাকে মাননীয় স্পিকার, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, কিন্তু সেখানে একটি ডক্ট্রিন অফ চেক অ্যান্ড ব্যালেন্স প্রিন্সিপাল রয়েছে। তারা আমাদের সমালোচনা করেন যে আইনের ছাত্র হিসেবে আমরা কিছুই জানি না মাননীয় স্পিকার। তারা হয়তো এই সম্পর্কে অবগত নয়। তারা জেরেমি বেনথাম এবং সিজার বেকারির একটি তত্ত্ব সম্পর্কে অবগত নয়, সেটি হচ্ছে ডেটারেন্ট থিওরি। তার মাধ্যমে নিজে একটা অপরাধীর মধ্যে ভয় সঞ্চার করা হয় এবং তাকে দেখে দৃষ্টান্ত স্থাপন করা হয় যে পরবর্তী কোনো মানুষ যাতে এই ধরনের অপরাধ করতে না পারে। তাই আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি অবশ্যই যেন গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতাকে তার বক্তব্যের জন্য। আমরা বিগত কয়েকটি নির্বাচন নিয়ে আমাদের বক্তাদের যে বক্তব্য, সে বক্তব্যের আলোকেই আমরা কিন্তু কথা শুনছিলাম। কিন্তু বিগত নির্বাচনের পূর্বেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচনের জালিয়াতির অভিযোগ কিন্তু আমাদের কাছে আছে। আমরা মাগুরা নির্বাচনের কথা জানি, আমরা 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা জানি, আমরা এই ফ্যাসিস্ট সরকারের সবচাইতে জঘন্যতম যে নির্বাচনী অপরাধ, সে অপরাধের কথাগুলো আমরা জানি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের প্রথা বাতিল করে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন এবং রায় জালিয়াতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের রায় পরিবর্তন করার মাধ্যমে তিনি বাংলাদেশের ভোটারদের কপালে কালো তিলক তিনি এঁকে দিয়েছিলেন। তিনি যে নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, সেই কারণের জন্য বাংলাদেশের 2টি থানায় তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, মামলা হয়েছে। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রধান কারিগর হিসাবে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করা, আইনের আওতায় আনা এখন শুধুমাত্র সময়ের দাবি। এবং সে কারণে আমি প্রত্যাশা করব অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এই নির্বাচনী অপরাধের প্রথম অপরাধী হিসাবে বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবার রায়ের পূর্ণাঙ্গ রায় যখন দেওয়া হলো অবসরে যাবার পরে কার নির্দেশে, কার হুকুমে, কোন সুবিধার প্রাপ্তির ক্ষেত্রে তিনি এই ধরনের একটি বড় ধরনের অপরাধ করেছে। তাই বিচারপতি খায়রুল হককে এখন বিচারের আওতায় আনা বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার সকলেরই ঐক্যবদ্ধ দাবি। আমরা তার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পিছনে কী ইঙ্গিত ছিল সেটি জানবার জন্য আজকের আয়োজনের মধ্যে দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে পতিত সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমি ডামি একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে করেছে। কখনো দেখেছি 5-6% ভোট পড়েছে, বলা হয়েছে 40-45% ভোট পড়েছে। বিগত 3টি নির্বাচনের সাথে সংযুক্ত নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সহ এসপি, ডিসি যারা এর সাথে নির্বাচনী অপরাধে যুক্ত ছিলেন, নির্বাচনী প্রক্রিয়া যুক্ত ছিলেন, অপরাধ কাণ্ড যুক্ত ছিলেন, প্রত্যেকটি ব্যক্তিকে আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত। তারা শপথ নিয়েই কিন্তু তারা সেই কমিশনে তারা দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং শপথ ভঙ্গের দায়ে বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে শাস্তির বিধান রয়েছে। সেটি নিশ্চয়ই আমরা আশা করব যে নির্বাচন কমিশন সহ অন্য ব্যক্তিরা তারা এই নির্বাচনী অপরাধে যারা যুক্ত ছিলেন, বাংলাদেশের 3টি নির্বাচনকে কুক্ষিগত করে, ছিনতাই করে, ডাকাতি করে, ভোট ডাকাতির মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই কারণের জন্য আমরা সরকারকে বলবো নির্বাচন কমিশনারদের কিভাবে বিচারের আওতা আনা যায় সেই বিষয়ে প্রক্রিয়া অনুসরণ করা, চিন্তাভাবনা করা, আইন পরিবর্তন করা, প্রয়োজনে তাদের সাজা দিবার জন্য তাদেরকে সকলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি অনুরোধ করতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশনের আমলে যে আরোপিত যে ভোটের একটা আরপিতে একটা সংশোধনী আনা হয়েছিল। আগে আরপিতে যেটা বলা হয়েছিল যে আপনি নির্বাচনের
ম্যানিফেস্টো ঘোষণা করার পর, অর্থাৎ নির্বাচনের আপনি তারিখ ঘোষণা করার পর থেকেই আপনি যদি মনে করেন নির্বাচনে কোথাও না কোথাও অসঙ্গতি রয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ করতে পারত। কিন্তু হাবিবুল আউয়াল কমিশন আসার পরে তার নেতৃত্বাধীন সেই কমিশনের সময় শুধুমাত্র ভোটের দিন যদি কোনো অন্যায় দেখতো তাহলে ভোট বন্ধ করতে পারতো। তাহলে এই যে 3 মাস ধরে নানা রকম অন্যায় অপরাধ করতো, সেটি কিন্তু করার এখতিয়ার ছিল না। সে কারণে আমি বলতে চাই, যাতে নির্বাচন কমিশনকে তাদের সেই আরপিও পরিবর্তনের মাধ্যমে তাদের সেই ক্ষমতা যেটি খর্ব করা হয়েছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, যাতে তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী যে কোনো সময় নির্বাচনের কোনো ক্ষেত্রে অসঙ্গতি দেখা দিলে যাতে নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকে, সেই ক্ষমতা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে চাই। একে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে কিন্তু জাতীয় নির্বাচনে গুরুতর অসদাচরণ এবং আর্থিক অনিয়মের ব্যাপারে দুবার কিন্তু অভিযোগ উত্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে সেই বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা সে আবেদন করেছিলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার কথা বলেছিলেন। আমরা এখনও পর্যন্ত তার আলোর মুখ দেখিনি। আমরা মনে করি যে নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে গুরুতর অসদাচরণ এবং আর্থিক অনিয়মের যে অসঙ্গতি কথা বলা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তার এখন সেই তদন্ত করবার জন্য আমরা অনুরোধ জানাতে চাই। ভবিষ্যতে যাতে আর কোনো রকমের কেউ ভুয়া প্রতারণামূলক দিনের ভোট রাতে দিতে না পারে, সে কারণে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ সকলকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনার অনুরোধ করছি। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে স্বাধীন আমরা জানি, কিন্তু এটি তো সঠিক যে আমরা এই নির্বাচন কমিশন স্বাধীন হলেও কিন্তু আমরা আমাদের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু বিগত কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচন হয়ে গেল জানুয়ারি মাসে, সেই নির্বাচনের প্রার্থী সংযুক্ত প্রার্থী যখন বিচার দিলেন, সেই বিচারের রায় হতে হতে পরবর্তী 2টি নির্বাচনও পার হয়ে গেলেন। সুতরাং এই যে আজ্ঞাবহ বিচার ব্যবস্থার কারণের জন্য বাংলাদেশের নির্বাচনের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যে বিচার দিয়েছেন, সে বিচার যে পাননি, সে বিচার পাবার জন্য আমি মনে করি বিচার ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে এবং বিচারিক যে মামলা, সে মামলার যে নিষ্পত্তি, নির্বাচন অপরাধের মামলা যে নিষ্পত্তি, সেই নিষ্পত্তিগুলি করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি কী হবে আমি জানি না, কিন্তু শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ খুবই অন্ধকার। তিনি রাজনীতি ফিরে আসতে পারবেন কি না, সেটি কিন্তু এদেশের জনগণই কিন্তু তারা চিন্তা ভাবনা করবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, সেটি কিন্তু এখন তাদের দলের মধ্যে নিজেরাই শঙ্কা রয়েছেন। তারা যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে, যেভাবে মানুষকে খুন করেছে, গুম করেছে, মামলা হামলা করেছে, এগুলি মোকাবেলা করে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে দেশের মানুষ মনে করে যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতার হত্যার বিচার সম্পূর্ণ করানো হবে। তার আগ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের জনগণ গ্রহণ করতে চায় না। যেসব আইন দ্বারা নির্বাচনকালীন সময় গণমাধ্যমে সংবাদ প্রচারকে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, সে আইনগুলোকে, কালা আইনগুলোকে বাতিল করবার জন্য অনুরোধ করছে। সকল মত পথের ঊর্ধ্ব থেকে নতুন যে নির্বাচন কমিশন তারা দায়িত্ব পেয়েছেন, তারা সকলের জন্য, দেশের জন্য, বাংলাদেশের জন্য, লাল সবুজের পতাকার জন্য একটি সুষ্ঠু নির্বাচন দিবার জন্য তারা কোনোভাবেই কারো কাছে মাথা নত করবেন না। আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই আয়োজনের প্রধান অতিথি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানকে নির্বাচনী অপরাধ নিয়ে আয়োজিত আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমাদের এখানে নির্বাচনী বিরোধ নিষ্পত্তি এবং নির্বাচনে অপরাধের জন্য সুনির্দিষ্ট আইন আছে। সেই আইনটা হলো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972। এইটার 5ম অধ্যায়ে যেটা আছে, যেটা 49 ধারার থেকে শুরু করা হয়, প্রেসিডেন্ট অর্ডার 155 of 1972। 5ম অধ্যায়ের মধ্যে বলা আছে নির্বাচনী বিরোধ সংক্রান্ত, যদি নির্বাচনী কোনো প্রার্থী সংক্ষুব্ধ হন, নির্বাচনী মামলা দায়ের করতে পারবেন এবং সেই মামলায় নির্বাচন প্রক্রিয়া বাতিল হতে পারে, নির্বাচনের ফলাফল বাতিল হতে পারে, প্রার্থিতা বাতিল হতে পারে, যে কোনো আদেশ দিতে পারেন ট্রাইব্যুনাল। 6ষ্ঠ অধ্যায়ে ওই একই আইনের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 6ষ্ঠ অধ্যায়ে 73 ধারা থেকে 90 ধারা পর্যন্ত দণ্ডের বিধান রাখা হয়েছে। স্বাধীনতোত্তর বাংলাদেশে 73 সালের কুমিল্লার থেকে ব্যালট হেলিকপ্টারে করে এনে ঢাকাতে রেজাল্ট ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান, তার পছন্দের প্রার্থী খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করার জন্য। গণতন্ত্রের সাথে
বিশ্বাসঘাতকতা করেছিলেন, গণতন্ত্রকে হত্যা করেছিলেন। যার জন্য হত্যা করেছিলেন, যাদের জন্য হত্যা করেছিলেন তারা এবং তারা পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়েছিলেন। খন্দকার মুস্তাক কুমিল্লাতে বিপুল ভোটে পরাজিত হতেন, এই কারণে সেখানে ভোট গণনার সাহস করেনি। তাকে বিজয়ী ঘোষণা করার জন্য তাকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে হবে, সেই কারণে ঢাকা বসে ব্যালট গণনা না করেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ৭৫ সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে খন্দকার মুস্তাকের নাম জড়িত হয়। এটা হলো ইতিহাসের নির্মম বাস্তবতা। শেখ হাসিনা 14 সালে, 18 সালে এবং 24 সালের নির্বাচনে যাদের জন্য নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে, যাদের জন্য সংবিধানকে হত্যা করেছে, সংবিধানের কবর রচনা করেছে, যাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছে, তারা শেখ হাসিনার এই নির্মম পরিণতির পরে এখনো কেউ পাশে দাঁড়ানোর সাহস পায়নি। এটা হলো ইতিহাসের নির্মম বাস্তবতা। যারা এই কথা বলতে গেছে তাদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারে নির্মমভাবে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে কার্টুনিস্ট মুস্তাককে। কার্টুনিস্ট কিশোর নির্বিচারে নিষ্ঠুরতার শিকার হয়েছেন। এমন একটি পথ পরিক্রমা অতিক্রম করে এসে আমরা 24 জুলাই বিপ্লব পেয়েছি। বিগত নির্বাচনে 3টি নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা হচ্ছে কিনা একটি প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা আনা উচিত। আমি প্রসিকিউটর হিসাবে থাকবো সেখানে, কিন্তু এটা পলিসির সিদ্ধান্ত। আপনাদের এই কনসার্নটা, এই দাবিটা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত রায় জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করার বিষয়ে আপনার অভিমত কি? ইতিমধ্যেই 2টি মামলা হয়েছে এবং এই বিষয়ে হয়েছে বিচারের মুখোমুখি হওয়া উচিত। এবং ওনারা বিচারের নামে যে অবিচার করেছেন, যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন, তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে, সংবিধানকে ধ্বংস করেছে এবং সে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। শুধু খায়রুল হক না, এর সাথে আরও কিছু বিচারপতি, কুলাঙ্গার বিচারপতি ছিলেন, তাদেরও বিচার হওয়া দরকার। আরেকটি প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারলে তাকে অন্তর্বর্তীমূলক নির্বাচন বলা যাবে কি না? আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন। এ আইন 72 সালের পরের থেকেই চালু আছে। নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না যে উনি সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত, শুধু উনি নির্বাচন করতে পারবেন বা পারবেন না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ 54 বছর ধরে গ্রহণ করে আসছেন। সুতরাং এখানে কোনো দ্বিধার কোনো জায়গা নাই, দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা আছে কি না? ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
আমরা সুস্পষ্ট কিছু কথা শুনলাম। আমরা ফলাফল পেয়ে গিয়েছি, আমরা হানা ভোট নিব। অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। নির্বাচনী অপরাধীদের শাস্তি প্রদান করলে ভবিষ্যৎ নির্বাচনকে গ্রহণ করা যাবে, এই শীর্ষক এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ইস্টার্ন ইউনিভার্সিটিকে আজকের এই ছায়া সংসদে জয়লাভ করবার জন্য। আরও বেশি অভিনন্দন রইল বাংলাদেশ ইউনিভার্সিটিকে, তাদের 3 জন বক্তাকে তাদের চমৎকার তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তুলবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের আজকের এই মক পার্লামেন্ট দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।